আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো ছিলে। আজকে আমরা হাঁটি পা পা করে কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি। আমরা মিথেন শেষ করেছি, ইথেন শেষ করেছি, ইথিলিন শেষ করেছি। আজকে আমাদের যাত্রা শুরু হবে ইথাইন দিয়ে, যার অপর নাম হলো অ্যাসিটিলিন। তাহলে আমরা শুরু করি সময় নষ্ট না করে। আমরা মিথেন এটা শেষ করেছি, ইথেন শেষ করেছি, ইথিলিন শেষ করেছি। আজকে আমাদের যাত্রা শুরু এই ইথাইন দিয়ে। ইথাইন দিয়ে তাহলে তার আগে আমরা বলে নিই যে এইটার সংকরণ ছিল sp3 sp3 sp2 সংকরণ। আমরা সংকরণ বা হাইব্রিডাইজেশন সম্পর্কে অনেক পড়াশোনা করেছি। আজকে আমরা যেটা করতে যাচ্ছি এর সংকরণটা কিন্তু sp। আমরা এটাও জানি sp সংকরণটা কিভাবে হয়েছিল, এটাও আমরা শিখেছিলাম। নতুন করে আজকে আমরা এর ভিতরে করতে যাব না। যারা আমার নতুন ছাত্রছাত্রী, যারা আজকে নতুন দেখছো, তারা একটু কষ্ট করে আগের ভিডিওটা একটু দেখে নেবে। আমার লিঙ্কে প্রবেশ করে সংকরণের টপিকস যে লিঙ্কে আছে, লিঙ্কগুলো দেখে প্রয়োজন মতো তোমরা সেই লিঙ্কে প্রবেশ করে এগুলো একটু কষ্ট করে দেখে নিও। স্যার সকালেই কেন sp সংকরণের কথা বলছেন? তার কারণ হলো এই sp সংকরণ দিয়েই কিন্তু এর এই অ্যাসিটিলিনের প্রকৃতিটা আমরা ব্যাখ্যা করতে পারবো। অ্যাসিটিলিনের প্রকৃতি সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা এর বিক্রিয়া করতে পারবো না, একে সঠিকভাবে মেজার করতে পারবো না। এই জন্যে sp সংকরণেরই শুরু। sp সংকরণ নিয়েই আজকে আমি কথাবার্তা শুরু করেছি। আচ্ছা, sp সংকরণের sp2 সংকরণ, sp3 সংকরণ স্যার কেন বলছেন, অল্প একটু তোমাদের বলি, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এখানে দুইজন আছে, এক হলো s এবং আরেকটা হলো p। p আছে তিনটা, s আছে মাত্র একটা। তাহলে কার পরিমাণ এখানে বেশি? p এর পরিমাণ এখানে বেশি। 1:3। এখানে একটা s তিনটে p, এখানে একটা s দুইটা p, অর্থাৎ এখানে হচ্ছে 1:2। এটা হলো p ক্যারেক্টার, এটা হলো s ক্যারেক্টার, এটা s ক্যারেক্টার। অর্থাৎ sp3 তে p এর প্রভাব বেশি, sp2 তে p এর প্রভাব কিন্তু একটু কমে এসেছে। একটু কমে এসেছে। এখানে sp তে কি হয়েছে? একটা s একটা p, 1:1। এখানে কিন্তু p এর প্রভাব আরো কমে এসেছে। এখানে সমান সমান। স্যার এই যে এখানে 3, এখানে 2, এখানে 1, স্যার এ দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন? এ দিয়ে বোঝাতে চেয়েছি আমি যে এই যে s আর এই হলো p। আমরা জানি p অরবিটালের চেহারাটা কেমন, আমরা জানি এই হলো আমাদের p অরবিটাল, একটু লম্বা। s কেমন? s গোলাকার, এই হলো গোলাকার, এইটা হলো s, এটা হলো p। তাহলে p হলো এইরকম লম্বা টাইপের, s হলো এরকম গোল টাইপের।
এই দুটো ক্লিয়ার হয়েছে। এইটাই এই কার্বনের এস গোলাকার, sp সংকরণ, পিটা হলো এই রকম। কিন্তু sp-তে কি হয়েছে, এই sp-তে কি হয়েছে, sp-তে s চরিত্র বেশি হওয়ায় এখানে sp চেহারা কিন্তু এই রকম ছিল, এইরকম, আর এখানে এই sp চেহারাটা কিন্তু এই কার্বন এই রকম, এটা কিন্তু লম্বাটে। এখানে sp3 চেহারাটা হলো এই রকম। তাহলে দেখো কার্বন থেকে এই ইলেকট্রনের দূরত্ব, কার্বন থেকে এই ইলেকট্রনের দূরত্ব, এখানে হাইড্রোজেন আর এইখানে হাইড্রোজেন, কার্বন থেকে এই ইলেকট্রনের দূরত্ব। এর ক্ষেত্রে দেখো কার্বন থেকে ইলেকট্রনের দূরত্ব কমে এসেছে, এখানে কার্বন থেকে ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি, এখানে তার চেয়ে একটু কম, এখানে আরো কম। এইটা হলো এতখানিক, এইটা হলো এতখানিক, এইটা হলো এতখানিক। এইখানে কার্বন থেকে ইলেকট্রনের দূরত্ব কম হওয়ায় এই ইলেকট্রন যুগলের উপরে কার্বনের নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকে। কি আমি বুঝাতে পেরেছি? sp-তে s চরিত্র বেশি হওয়ায় এটা বেশি গোলাকার হয়, এটা ডাম্বেল আকৃতি, এটাও ডাম্বেল আকৃতি, এটা লম্বা হয়, এটা একটু খাটো হয়, আর এটা একটু গোলাকার হয়। ফলে এই ইলেকট্রন যুগলের উপরে কার্বন নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয়। আকর্ষণ বেশি হলেও নিজের দিকে টান দেয় বলে এই হাইড্রোজেনটা তার ইলেকট্রন ত্যাগ করে H+ আকারে চলে যায়। কোন যৌগ যদি এরকম H+ দেয় তাকে আমরা অ্যাসিড বলি। এ তো সম্পূর্ণ দেয় না, চলে যায় মানে কি একটু আলাদা, একটু দূরে সরে চলে যায়, ফলে এর ভিতরে পজিটিভিটির সৃষ্টি হয়, এর ভিতরে নেগেটিভিটির সৃষ্টি হয়, অর্থাৎ এ পোলারিটি দেখায়। তাহলে আমরা এখন সংক্ষেপে বলতে পারি যে ইথাইন বা অ্যাসিটিলিনের সংকরণটা sp হওয়ায় এখানে এই যে ইলেকট্রন যুগল sp হওয়ায় এর অরবিটালের চেহারা গোলাকৃতি হয়, ফলে কার্বন হাইড্রোজেন ইলেকট্রন যুগল কার্বনের কাছাকাছি অবস্থান করে, ফলে তার উপরে কার্বন নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয়। আকর্ষণ বেশি হওয়ার কারণে এ তার ইলেকট্রনটা হারিয়ে ধনাত্মক ধর্মী হয়ে যায়, আর ওর ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিয়ে নেগেটিভ ধর্মী হয়ে যায়। ফলে কি হয়, এর ভিতরে একটা পোলারিটি জন্ম হয়, একদিকে H+ জন্ম হয় আর একদিকে C- এর জন্ম হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাসিটিলিন কিছুটা অম্লধর্মী, তাহলে বিশাল একটা প্রশ্ন আমরা এখান থেকে পড়ে ফেললাম সকালেই। সেটা কি, যে অ্যাসিটিলিন কিছুটা অম্লধর্মী। এটা কিন্তু অম্লধর্মী না, এটা অম্লধর্মী না, এটা অম্লধর্মী। যেহেতু অম্লধর্মী সেই জন্য এ কিন্তু হাইড্রোজেন দেয় অতি সহজে, পানিতে দ্রবণীয় হয় বেশি। যেহেতু এটা পোলার বলে পোলার আকৃতির যে সমস্ত দ্রাবক আছে তাতে অতি সহজে দ্রবণীয় হয়। পোলার দ্রাবকটাকে পানি হচ্ছে পোলার দ্রাবক, কারণ এর একদিকে পজিটিভ চার্জ অন্যদিকে নেগেটিভ চার্জ। পোলার দ্রাবক কারা? যে সমস্ত দ্রাবকের একদিকে পজিটিভ চার্জ অন্যদিকে নেগেটিভ চার্জ থাকে তারা হলো
পোলার দ্রাবক। পানি হলো একটা উৎকৃষ্ট পোলার দ্রাবক, সেই জন্য অ্যাসিটিলিন কিন্তু পানিতে অতি সহজে বিক্রিয়া করে। এটা কিন্তু বিক্রিয়া করে না, এটা কিন্তু তেমন একটু করে, কিন্তু এ সবচেয়ে বেশি করে। আর অ্যাসিটিলিনের এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন যেহেতু এটা অম্লধর্মী, সেই জন্য একে ধাতু দ্বারা বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপন করা যায়। তাহলে কি হলো, যেহেতু অ্যাসিটিলিন অম্লধর্মী, সেই জন্য এ ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। কে? এই কার্বনের এই হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। কিন্তু এরা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় না, তার কারণ এরা অম্লধর্মী না। তাহলে কি হলো, ইথিলিন অম্লধর্মী না কিন্তু অ্যাসিটিলিন অম্লধর্মী। এই প্রশ্নটা কিন্তু আমরা সকালে পড়ে ফেললাম। তোমরা যখন ব্যাখ্যা করবে তখন এইভাবে সুন্দর করে তোমরা ব্যাখ্যা করবে। আচ্ছা, তাহলে আমরা লাস্ট কনক্লুশনে কি আসলাম? কনক্লুশনে আসলাম যে অ্যাসিটিলিনের হাইড্রোজেন কি হয়, ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা কিন্তু আমরা শিখে রাখলাম। এরপর আমরা যখন বিক্রিয়া যাব, অনেকগুলো সুন্দর সুন্দর বিক্রিয়া রয়েছে এই অ্যাসিটিলিনের সাথে, যেগুলো এরা কিন্তু কখনোই দিতে পারে না, দেয় না, তার কারণ এদের হাইড্রোজেন প্রতিস্থাপন যোগ্য নয়। তাহলে অ্যাসিটিলিন সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হয়ে গেল। সবচেয়ে বড় যে পয়েন্টটা, যে অ্যাসিটিলিন অম্লধর্মী, এটা পরীক্ষায় আসে, সব ধরনের পরীক্ষায় কিন্তু আসে, সব ইয়ারেই পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর এইটা যখনই জানবে তখনই কিন্তু তুমি অনেকগুলো বিক্রিয়া অতি সহজে করতে পারবে। অ্যাসিটিলিন কিন্তু আমরা তৈরি করে পারিনি, তার আগে অ্যাসিটিলিনের ধর্মটা আমরা শিখে ফেলেছি। তারপর অ্যাসিটিলিনের প্রস্তুতি কিন্তু আমরা আগেই করেছি, বহুবার করেছি। যেমন আমরা প্রস্তুতি পড়ছি অ্যাসিটিলিন, দেখো কত সহজে আমি তোমাদের শেষ করে দিই। নাম্বার 1, এটা আমরা ভালো করে করেছিলাম যে সি, এখানে একটা এক্স, এখানে এইচ, এখানে এক্স, এটা আমরা চিনি, ভালো করে চিনি, ডাইহ্যালাইড যেটাকে বলা হয়। এখানে একটা বিআর দিলাম, তাহলে আরো চিনতে পারবা। এই 1,2 ডাইব্রোমো ইথেন, এইটাকে যদি 2 অণু অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করানো হয়, তাহলে এখান থেকে এটা চলে যাবে, এখান থেকে এটা চলে যাবে, উৎপন্ন হবে ইথাইন বা অ্যাসিটিলিন। 1 নম্বর হয়ে গেল। 2 নাম্বার, যদি এরকম থাকে 1,1 ডাইহ্যালাইড, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, তাহলে আমরা 2 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এইখান থেকে নিয়ে যাবে, এটাকে বলা হয় 1,1, অর্থাৎ একই কার্বনে যদি দুটো ব্রোমিন থাকে বা দুটো হ্যালোজেন থাকে, তাহলে এইভাবে কিন্তু আমরা বিক্রিয়া করাতে পারি। বিক্রিয়া করালে কি হবে, এখানে CH এইটা উৎপন্ন হবে। যদি এরকম থাকে, 3 নাম্বার, যদি এরকম থাকে, এখানে একটা বিআর, এখানে একটা বিআর, এখানে একটা বিআর, এখানে একটা বিআর থাকতেই পারে, এরকম থাকতেই পারে। এক্ষেত্রে যদি আমরা 2টা জিঙ্ক নিয়ে নিই, অ্যালকোহলের উপস্থিত জিঙ্কের সাথে যদি বিক্রিয়া করি, তাহলে 1, 2, 3, 4টে ব্রোমিন চলে যাবে, 4টে ব্রোমিন চলে যে জিঙ্ক ব্রোমাইড উৎপন্ন হবে। সেই জিঙ্ক ব্রোমাইড উৎপন্ন হলে এখানে HC ট্রিপল বন্ড এটা উৎপন্ন হবে। তো দেখো কত সহজে কিন্তু আমরা অ্যাসিটিলিন প্রস্তুতি করে ফেললাম। তারপরে শুরুতেই কিন্তু অ্যাসিটিলিনের ধর্মটা আমরা পড়ে ফেলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম। তো অ্যাসিটিলিন, অন্যগুলো তো আমরা পারি, যেমন অ্যাসিটিলিন কিন্তু ইথিলিন থেকে একটু আলাদা। এখানে কিন্তু বন্ধন 3টা, পাই বন্ধন রয়েছে 2টা, সেই জন্য এটা কিন্তু একটু, এর গলনাঙ্ক কিন্তু একটু বেশি, এটা কিন্তু একটু তাপসহ বেশি, আবার এর বিক্রিয়া কিন্তু ওর বিক্রিয়া থেকে কিছুটা আলাদা, এটা আমরা শিখে ফেলেছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু পাই বন্ধন রয়েছে, এটা হাইড্রোজেনেশন বিক্রিয়া দেবে, হ্যালোজেনেশন বিক্রিয়া দেবে, হাইড্রোহ্যালোজেনেশন বিক্রিয়া দেবে, হাইড্রেশন বিক্রিয়া দেবে, সব ধরনের বিক্রিয়া সে দেবে। আর এই বিক্রিয়ার অধিকাংশই আমরা কিন্তু ইথিলিনে শিখে এসেছি। তাহলে প্রস্তুতি হয়ে গেল। এবার আসো আমরা
কিছুটা বিক্রিয়ার ভিতরে চলে যাই, যে কথাগুলো আমি বললাম। 1 নাম্বার অ্যাসিটিলিনে কি রয়েছে, এই যে এখানে দুইটা পাই বন্ধন, একটা পাই বন্ধন রয়েছে, একটা পাই বন্ধন রয়েছে, দুইটা পাই বন্ধন রয়েছে। সেই জন্য তারপরে এটা আবার অম্লধর্মী হওয়ার কারণে এই হাইড্রোজেনটাকে আমরা প্রতিস্থাপন করতে পারবো ধাতু দ্বারা, সোডিয়াম দ্বারা, সিলভার দ্বারা, কপার দ্বারা। এগুলো আমরা করব, একটু পরেই আমরা করব। তার আগে আসো আমরা কিছুটা বিক্রিয়া শিখি। যেহেতু পাই বন্ধন আছে, সুতরাং এখানে এরকম ভাবে ইলেকট্রন, এইভাবে ইলেকট্রন ভেঙে যাবে, এইভাবে। এটা কিন্তু কার্বনের উপরে, এটা তোমরা কখনো ভাববে না যে এটা হাইড্রোজেনের উপরে। ইলেকট্রন এইভাবে দিলে তাহলে বুঝতে পারবে, এই বন্ধনটা ভাঙলে এখানে একটা ইলেকট্রন আসবে, এখানে একটা ইলেকট্রন আসবে, এই বন্ধনটা ভাঙলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে বুঝতে পেরেছো যে এখানে পাই বন্ধন দুইটা হওয়ায় চারটা কিন্তু ইলেকট্রন, এবং এরা যথেষ্ট সক্রিয়। এরা কি করবে, হাইড্রোজেনেশন বিক্রিয়া দেবে। কিভাবে? আসো তাহলে আমরা করি, একটা করি বিক্রিয়া। একে যদি আমরা হাইড্রোজেনেশন করি, এই যে H2 ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট প্লাস দিয়ে করি, তাহলে লিখতে সুবিধা হবে। এখানে প্লাস দিলাম, এই নিকেল ক্যাটালিস্ট 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে কি হবে, এই পাই বন্ধন ভেঙে এখানে দুইটা হাইড্রোজেন ঢুকবে। প্রথম ক্ষেত্রে ঢুকলে কি হবে, সি এইখানে দিলাম, দুইটা ঢুকলো এইখানে, এই হয়ে গেল। প্রথমে এটা ভেঙে দুইটা ঢুকলো, মোট চারটা ঢুকতে পারবে, তো দুটো ঢুকলো। আবার এটাকে কন্টিনিউ করলে, নিকেল ক্যাটালিস্ট দিলে, আমরা যদি নিকেল দিয়ে হাইড্রোজেনেশন করি তাহলে এটা কিন্তু কন্টিনিউ হবে, তোমার করতে হবে না, অটো নিয়ে নেবে। যতক্ষণ পর্যন্ত এখানে পাই বন্ধন থাকবে ততক্ষণ পর্যন্ত হাইড্রোজেন ঢুকবে। তাহলে হাইড্রোজেন ঢোকার জায়গাটা কোথায়? পাই বন্ধন। যেখানে পাই বন্ধন সেখানে হাইড্রোজেন ঢুকতে পারবে, সেখানে ক্লোরিন ঢুকতে পারবে, সেখানে HCl ঢুকতে পারবে, সেখানে পানি ঢুকতে পারবে, হাইপোহ্যালোজেনেশন হতে পারবে, সব হতে পারবে। আবার ঢুকুক, তাহলে এখানে ঢুকলে এখানে এসে যাবে CH3, এইখানে CH3, একেবারে ইথেন তৈরি হয়ে যাবে। এটা আমি বহুবার করে তোমাদের করিয়েছি। তাহলে হাইড্রোজেনেশন হয়ে গেল। কিন্তু এখানেই শর্ত হলো, যদি তুমি এখানে 2 নাম্বার, আমরা কিন্তু হাইড্রোজেনেশন করছি। 1 নাম্বার আমাদের নিকেল ক্যাটালিস্ট দেওয়া হয়েছে 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই যে নিকেল ক্যাটালিস্ট দিয়েছি। 2 নাম্বার আমরা দেব লিন্ডলার ক্যাটালিস্ট। 3 নাম্বার আরো আছে আমাদের, লিন্ডলার ক্যাটালিস্ট দেব। এবার যদি লিন্ডলার ক্যাটালিস্ট দেই, আমরা হাইড্রোজেনেশন করছি। হাইড্রোজেনেশন করার সময় আমরা ইথাইনের ক্ষেত্রে দেখেছিলাম, যখনই হাইড্রোজেনেশন করেছিলাম তখন নিকেল ক্যাটালিস্ট দিলে একরকম হয়েছিল, আর লিন্ডলার ক্যাটালিস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্যাটালিস্ট, যেটাকে বলা হয় সিলেক্টিভ রিডাকশনে ব্যবহৃত ক্যাটালিস্ট, লিন্ডলার ক্যাটালিস্ট, প্যারাডাইজড ক্যালসিয়াম কার্বনেট ইন প্রেজেন্স অফ লেড অ্যাসিটেট অথবা কুইনোলেন। সেই লিন্ডলার ক্যাটালিস্ট ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এই দিলাম, বিক্রিয়া করবে হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ লিন্ডলার ক্যাটালিস্ট। তাহলে কি হবে, তাহলে এখানে একটা পাই বন্ধন ভেঙে মাত্র 2টা ঢুকবে, 4টা ইলেকট্রন ঢুকবে না। এর বেলায় 4টা ঢুকেছিল, 4টা, এর বেলায় মাত্র 2টা হাইড্রোজেন ঢুকবে, 2টা, এর 4টা হাইড্রোজেন ঢুকেছিল। আর লিন্ডলার ক্যাটালিস্ট কি করে, এটাকে সিলেক্টিভ রিডাকশন, অর্থাৎ একটা মাত্র পাই বন্ধন ভাঙবে, একটা পাই বন্ধন ঢুকে সেখানে ভেঙে সেখানে 2টা হাইড্রোজেন ঢুকবে। এটাই হলো লিন্ডলার ক্যাটালিস্ট বা সিলেক্টিভ রিডাকশন। তাহলে কি উৎপন্ন হবে, এখানে আরেকটা ঢুকবে, এইখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এইখানে একটা হাইড্রোজেন ঢুকবে, অর্থাৎ হয়ে যাবে CH2 ডাবল বন্ড CH2। লিন্ডলার ক্যাটালিস্ট দিলে আমাদের এটা হবে। যদি থাকে এরকম
CH3 C ট্রিপল বন্ড C CH3, তাহলে তখন কি হবে? তখন এই যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অর্থাৎ হাইড্রোজেনেশন করানো হয় ইন প্রেজেন্স অফ প্যালাডাইজড ক্যালসিয়াম কার্বনেট, এই যে প্যালাডাইজড ক্যালসিয়াম কার্বনেট, এখানে লেড অ্যাসিটেট CH3 এই লেড অ্যাসিটেট, যেটাকে বলে আমরা লিল্লার ক্যাটালিস্ট। তাহলে কি হবে? তাহলে CH3 এইখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে এই হবে এই। এখানে একটা মজার বিক্রিয়া রয়েছে, সেটা আমি একটু পরে দেখাবো। তার আগে আরেকটা ক্যাটালিস্ট তোমাদের শিখিয়ে নিই, সেটা হলো 3 নাম্বার P2 ক্যাটালিস্ট। P2 ক্যাটালিস্ট, P2 ক্যাটালিস্ট সম্পর্কে তোমাদের কিন্তু আমি এখনো শিখাইনি। যারা জানো তারা তো খুবই ভালো, তাদেরকে আমি স্যালুট দেই, কিন্তু যারা জানো না তাদেরকে জানতে হবে আজকে। কোনো সমস্যা নেই, না জানার কোনো লজ্জা নেই, জানার কোনো শেষ নেই। P2 ক্যাটালিস্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্যাটালিস্ট। লিন্ডার ক্যাটালিস্ট যেমন ইম্পর্টেন্ট, P2 ক্যাটালিস্টও তেমনি ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে P2 ক্যাটালিস্টটাকে আমরা শিখে নিই। তাহলে এটা আমরা কি শিখলাম? এটা আমরা দেখলাম যে লিন্ডার ক্যাটালিস্ট দিলে 2-বিউটাইনটা লিন্ডার ক্যাটালিস্ট দিলে আমাদের কি হচ্ছে? 2-বিউটিন হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে CH3 CH ডাবল বন্ড CH CH3 এই হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে P2 ক্যাটালিস্ট দেই, এই যে P2 ক্যাটালিস্ট। স্যার P2 ক্যাটালিস্টটা কি? P2 ক্যাটালিস্ট নিকেল বোরাইড, এই যে নিকেল বোরাইডটাকে বলা হয় P2 ক্যাটালিস্ট। স্যার এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য লিন্ডার ক্যাটালিস্টের মতো কি করে? এক ধাপে বিক্রিয়া শেষ করে দেয়, অর্থাৎ এখানে CH3 C এটা তৈরি করে, এরপরে কিন্তু আর কোনো বিক্রিয়া হবে না, এদিকে কিন্তু আর কোনো হাইড্রোজেন হবে না, আর কোনো হাইড্রোজেন এখানে ঢুকবে না। এটাই হলো P2 ক্যাটালিস্টের বৈশিষ্ট্য, অর্থাৎ এটাও সিলেক্টিভ রিডাকশনে ব্যবহৃত হয়। তো স্যার পার্থক্যটা কোথায়? যে লিন্ডার, আমরা তো এখানে লিন্ডার ক্যাটালিস্ট ইউজ করতে পারি। হ্যাঁ, লিন্ডার ক্যাটালিস্ট আমরা ইউজ করতে পারি, পার্থক্য একটা আছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। আসো আমরা সেটা দেখি। তা করাতে গেলে আমাকে আবার একটু মুছতে হবে। আবার লিখি আমি, এইখানে CH3 C ট্রিপল বন্ড C CH3 প্লাস হাইড্রোজেনেশন ইন প্রেজেন্স অফ লিন্ডার ক্যাটালিস্ট, আর এইখানে হলো আমাদের P2 ক্যাটালিস্ট। পার্থক্য সুন্দরভাবে দেখবে, এতেও হাইড্রোজেন ঢোকে, এতেও হাইড্রোজেন ঢোকে। ঢুকলে কি হবে? ঢুকলে আমি এইভাবে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই এর বেলায় হাইড্রোজেন কোথায় ঢুকবে? এইভাবে ঢুকবে, CH3 হাইড্রোজেন এই ঢুকবে। কিন্তু এর বেলায় কি হবে? এর বেলায় হাইড্রোজেন এইভাবে ঢুকবে, এই একটা হলো সিস প্রোডাক্ট, আর একটা হলো ট্রান্স প্রোডাক্ট। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যদি ট্রান্স 2-বিউটিন তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে P2 ক্যাটালিস্ট দিতে হবে। যদি তুমি সিস প্রোডাক্ট তৈরি করতে চাও, সিস 2-বিউটিন, তাহলে তোমাকে লিন্ডার ক্যাটালিস্ট ব্যবহার করতে হবে। এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ পার্থক্য। আশা করি বুঝতে পেরেছো। যদি কখনো ট্রান্স প্রোডাক্ট তৈরি করতে হয়, অর্থাৎ পরীক্ষায় যদি থাকে, আমরা পরীক্ষায় সেট করি ভাবে যে
এইটা প্লাস এইটা সমান সমান এইটা হট, এটা হট। কি চাচ্ছি আমি চাচ্ছি, আমরা জানি এখানে দুটো হাইড্রোজেন ঢুকবে, এখানেও দুটো হাইড্রোজেন ঢুকবে, এটা আমরা চাচ্ছি না, এটা সবাই জানে। আমরা চাচ্ছি এটা কোন প্রোডাক্ট উৎপন্ন হবে, এই জিওমেট্রিক কনফিগারেশনটা কি হবে সেটা আমরা কিন্তু চাচ্ছি, চিজ হবে না ট্রান্স হবে। তা এখন তুমি তাহলে বুঝতে পারলে যে লিনলার ক্যাটালিস্ট দিলে হবে সিস প্রোডাক্ট, আর P2 ক্যাটালিস্ট দিলে হবে ট্রান্স প্রোডাক্ট। কি বুঝাতে পেরেছি? ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা না জানলে কিন্তু কখনোই জানা সম্ভব না। আর তোমরা জানবেই না কেন? এই জানার জন্য তো তোমাদেরকে কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে সব চাইতে সুন্দর বিষয়টা তোমরা জানতে পারছো। কেন তোমরা জানবে না? কেন তোমরা অন্যকে জানানোর জন্য অনুপ্রাণিত করবে না? তাদেরও তো উপকার হবে। সুতরাং আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, যদি উপকার হয়, আর যদি তোমরা উপকার মানবিক সম্পন্ন হও, যে এই ভিডিও দেখে অন্যজন উপকৃত হোক, যদি উপকার করার মানসিকতা থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, প্রয়োজনে কমেন্ট করবে। তাহলে আমিও যেমন অনুপ্রাণিত হব, তেমনি উপকৃত হবে এই সাধারণ ছাত্র ছেলেপেলেরা, যারা গরিব মেধাবী, যাদের জানার আগ্রহ আছে কিন্তু জানতে পারে না, তাদেরকে তোমরা অবশ্যই উপকার করার জন্য আমার এই ভিডিওটা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপরে আসি হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন, সেটা ক্লোরিন ঢুকতে পারে, সেটা ব্রোমিন ঢুকতে পারে। আমরা ব্রোমিন ঢুকাবো, কেন ব্রোমিনটা আমাদের কাজে লাগে। একে যদি আমরা ক্লোরিনেশন করি তাহলে কি হবে? এই যে ক্লোরিনেশন, ক্লোরিনেশন বলতে কি বোঝায়? ক্লোরিনেশন হচ্ছে ক্লোরিন সংযোজন, ব্রোমিনেশন ব্রোমিন সংযোজন। তাহলে এখানে ক্লোরিনেশন করলে কি হবে? প্রথম ধাপে এরকম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন ঢুকে যাবে। পরের ধাপে আবার কি হবে? এখানে Cl, এখানে আরেকটা Cl, এখানে H, Cl, Cl, H, এইভাবে ঢুকে পড়বে, 4টা ক্লোরিন এখানে ঢুকে পড়বে। একইভাবে যদি ব্রোমিন ঢোকে, এই যে ব্রোমিন, কিন্তু ব্রোমিন ঢোকাতে গেলে হ্যাঁ ইজিলি ভাবে ঢুকে যাবে, যেহেতু এখানে পাই বন্ধন আছে। এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে, এই একটা ব্রোমিন ঢুকলো। কিন্তু এই লিখলেই কিন্তু হবে না পরীক্ষার খাতায়, আমরা কিন্তু তা দেখবো না, আমরা তা দেখার জন্য কিন্তু তোমাকে এটা দেইনি। তুমি এখানে কার্বন টেট্রাক্লোরাইড দিয়েছো কিনা সেটা আমরা দেখব। যেখানে ব্রোমিন, আগে আমি শিখিয়েছি, যেখানে ব্রোমিন সেখানে কার্বন টেট্রাক্লোরাইড। আমার কথা বুঝতে পেরেছো? অবশ্যই মনে রাখবে। 10 বার ঘ্যানর করে পড়ার চাইতে একবার ভিডিওটা দেখা অনেক অনেক উপকার, অতি সহজে মনের ভিতর চলে আসে। শুনলে পড়া তাড়াতাড়ি হয়, পড়ার চাইতে শোনায় পড়া বেশি হয়। তাহলে যখনই ব্রোমিন তখন কার্বন টেট্রাক্লোরাইড, ব্রোমিন দ্রবণে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে ব্রোমিন, বর্ণ হলো লাল। এখানে যখন ব্রোমিনটা ঢুকে যাবে, যখনই ব্রোমিন এখানে ঢুকে যাবে, সবগুলো পাই বন্ধন চলে যাবে, এই তখন লাল ব্রোমিন বর্ণহীন হয়ে যাবে। তাহলে কি হলো? গুরুত্বপূর্ণ জিনিস, যখনই ব্রোমিনের সাথে তুমি বিক্রিয়া করাতে যাবে তখনই কিন্তু এখানে কার্বন টেট্রাক্লোরাইড দেবে। যদি না দাও হয়তো বিক্রিয়াটা হবে তোমার, কিন্তু 1 মার্ক কিন্তু আমরা কেটে নেব, 2 মার্ক কিন্তু আমরা কেটে নেব, এই কার্বন টেট্রাক্লোরাইড তুমি দাওনি বলে। কেননা ব্রোমিনের বেলা আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে ল্যাবে, যে অবশ্যই এটাকে কিসের ভিতর থাকতে হবে? কার্বন টেট্রাক্লোরাইডের ভিতর থাকতে হবে, তা না হলে কিন্তু বিস্ফোরণ ঘটাবে, ক্ষত সৃষ্টি করবে। আচ্ছা, তাহলে কি হয়ে গেল? বর্ণহীন হয়ে গেল। তাহলে কোনো একটা এখানে আননোন যদি একটা প্রোডাক্ট থাকে, এখানে আননোন একটা প্রোডাক্ট, অজানা প্রোডাক্ট, তুমি এর ভিতরে কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবণীয় ব্রোমিন তুমি এর ভিতরে দিয়ে দিলে। এই যে এখান থেকে ব্রোমিন দিলে, লাল ব্রোমিন দিলে,
লাল ব্রোমিন, এখানে যেই কি হয়ে যাচ্ছে, এখানে সাদা হয়ে যাচ্ছে। এখানে তুমি দিচ্ছ লাল, অথচ এখানে সাদা হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে বুঝতে হবে, ব্রোমিনটা এখানে যে যৌগটা আছে তার ভিতরে পাই বন্ধন আছে বলে তার ভিতরে ব্রোমিন ঢুকে যাচ্ছে বলে সে সাদা হয়ে যাচ্ছে। তাহলে ব্রোমিন দ্রবণ দিয়ে কিন্তু আমরা এর উপস্থিতি শনাক্তকরণ করতে পারবো যে এখানে কোনো অসম্পৃক্ততা আছে কিনা। তাহলে এটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা, আমরা শিখে ফেললাম অসম্পৃক্ততার একটা পরীক্ষা ব্রোমিন দ্রবণ দিয়ে। অর্থাৎ একটা যৌগ সম্পৃক্ত না অসম্পৃক্ত তা জানার জন্য আমরা তার ভিতরে কি দেব, ব্রোমিন দ্রবণ দেব। কয়েক ফোঁটা লাল বর্ণের ব্রোমিন দ্রবণ দিলে যদি সে সাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে যৌগটা অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে তার ভিতরে পাই বন্ধন রয়েছে। পাই বন্ধন থাকা মানেই হলো আনস্যাচুরেশন, অসম্পৃক্ততা। যখনই অসম্পৃক্ত হবে তখনই অনেকগুলো ধর্ম প্রকাশ পাবে। 1 নাম্বার হাইড্রোজেনেশন বিক্রিয়া দেবে, ক্লোরিনেশন বিক্রিয়া দেবে, হাইড্রোহ্যালোজেনেশন বিক্রিয়া দেবে, জারণ বিক্রিয়া দেবে, ওজোনোলাইসিস বিক্রিয়া দেবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করবে, অসমিয়াম টেট্রাঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে, তারপরে ইপক্সাইড তৈরি করবে, বহু ধরনের ধর্ম এগুলো দেবে। তাহলে সকালেই কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখে ফেললাম। 1 নম্বর অ্যাসিটিলিন অম্লধর্মী। কেন অম্লধর্মী হয়েছে? অ্যাসিটিলিনের সংকরণটা হলো sp সংকরণ, ফলে সেখানে s ক্যারেক্টার বেশি হওয়ায় গোলাকার হয়েছে। সে গোলাকার হওয়ার জন্য CH বন্ধনের ইলেকট্রনগুলো কার্বন নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে বলে নিউক্লিয়াস ওই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, ফলে হাইড্রোজেনটা পজিটিভ ধর্মী হয়ে যায়। সেই জন্য ও পানিতে দ্রবণীয় হয়, ও ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, এই জন্য বলা হয় অ্যাসিটিলিন অম্লধর্মী। এটা কিন্তু আমরা ভালোভাবে শিখে ফেলেছি এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরীক্ষা সব সময় আসে, 1 বছর বাদ দিয়ে পরীক্ষায় আসে সব ক্ষেত্রে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব জায়গায় অ্যাসিটিলিন অম্লধর্মী ব্যাখ্যা করো, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসে। তারপরে কি শিখলাম? তারপরে শিখলাম নতুন যেটা শিখলাম P2 ক্যাটালিস্ট। আমরা নিকেল ক্যাটালিস্ট শিখেছি, আমরা লিন্ডলার ক্যাটালিস্ট শিখেছি। নতুন যে শিখেছি সেটা হলো P2 ক্যাটালিস্ট, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। কি করে, এখানে হাইড্রোজেনেশন যখন করবে তখন এ ট্রান্স প্রোডাক্ট উৎপন্ন হবে। আর লিন্ডলার ক্যাটালিস্টে কি করে, সবসময় সিস প্রোডাক্ট উৎপন্ন করে। তাহলে লিন্ডলার ক্যাটালিস্ট সিস প্রোডাক্ট আর P2 ক্যাটালিস্ট ট্রান্স প্রোডাক্ট। তারপরে কি করলাম, তারপরে যেখানে ব্রোমিন সেখানে কার্বন টেট্রাক্লোরাইড, এটা শিখলাম এবং এ দিয়ে আননোন যৌগটা সম্পৃক্ত না অসম্পৃক্ত তা শিখলাম। অতএব আজকে সময় হচ্ছে, আগামী ক্লাসে আমরা শিখব অ্যাসিটিলিনের আরো অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা যেমন ইথাইন এবং ইথিনের, অর্থাৎ অ্যাসিটিলিন এবং ইথিলিনের পার্থক্য সূচক পরীক্ষা, 1 বিউটাইন 2 বিউটাইনের পার্থক্য সূচক পরীক্ষা, এইরকম অনেকগুলো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা সামনের ক্লাসে শিখব। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আমার ধন্যবাদ।